ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজকের ক্লাস হচ্ছে সারফেস কেমিস্ট্রি ক্লাস 2। ওকে, তো ক্লাসে যেটা শিখতে হবে যে তোমরা মোটামুটি জানো যেটা দ্রবণ সলিউশন সম্পর্কে সবার জানা আছে, কিন্তু দ্রবণের অ্যাকচুয়াল তিনটে ভাগ কি কি? এক নম্বর হচ্ছে প্রকৃত দ্রবণ, দু নম্বর কোলয়েডীয় দ্রবণ, তিন নম্বর হচ্ছে প্রলম্বন। ডিফারেন্সটা কোথায়? দেখো, দ্রবণের দুটো পার্ট তোমরা জানো, একটা দ্রাবক পার্ট আর একটা দ্রাব পার্ট। যেটা পরিমাণে বেশি থাকে তাকে আমরা দ্রাবক বলি, যেটা পরিমাণে কম থাকে সেটাকে কি বলি? দ্রাব বলি, তাই না? এই দ্রাব কণার আকারের ভিত্তিতে এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত দ্রবণ, কোলয়েড আর প্রলম্বন। যেমন প্রকৃত দ্রবণে দেখো কণাগুলোর ব্যাস 10⁻⁸ সেমির থেকেও ছোট, মানে একদম খুব ছোট সাইজ। কোলয়েড দ্রবণে কণার সাইজটা কত হচ্ছে? 10⁻5 থেকে 10⁻7 সেন্টিমিটার, সব সেন্টিমিটার, হ্যাঁ, ব্যাস এটা অবশ্যই ডায়ামিটার। ওকে, প্রলম্বনে কণার ব্যাসটা কত থাকছে? 10⁻5 সেমির থেকে বড়, মানে অনেকটাই বড় আকার। তুমি বুঝতে পারবে, ধরো সাধারণ ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার দিয়ে ধরো যদি মানে ফিল্টার করা যায়, প্রলম্বনে যে কণাগুলো আছে না, সাধারণ ফিল্টার পেপারের গায়ে দিয়ে আটকে যাবে। কোলয়েডীয় দ্রবণটা কি হবে? ফিল্টার পেপারে হয়তো কণাগুলো আটকাবে না, কিন্তু পার্চমেন্ট পেপার আটকে যাবে। কিন্তু প্রকৃত দ্রবণের কণা কিন্তু কোনো পেপারই আটকাবে না, পুরো দ্রাবক সবটাই কিন্তু চলে যাবে, আটকাবে না। আমি একটা এক্সাম্পল দিতে চাই, শুধু কণার সাইজ নিয়ে নয়, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক। দেখো, স্বচ্ছ, অস্বচ্ছ, অস্বচ্ছ। যেমন তোমাকে বললাম, নুন যদি জলে গুলে দাও, নুনের কণাগুলো জলে গুলে দেওয়ার পর কি নুনের কণাগুলো দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না, তার মানে স্বচ্ছ হয়ে আছে। কিন্তু আমি যদি দুধ ভাবি, সেই দুধের মধ্যে যে সাদা দেখতে পাচ্ছ, হোয়াইটনেসটা যে আছে, সেটা কেন হচ্ছে বলতো? ওই দুধের মধ্যে যে তরল চর্বির কণাগুলো তুমি দেখতে পাচ্ছ বলি ওটা সাদা হেজি হয়ে আছে। সব থেকে ভালো একটা গ্লাস বিকারের মধ্যে তুমি নুন জল নাও, নুন জল নিয়ে দেখো এইপার একটা মার্কারে কালো দাগ করো, এইপার দিয়ে দেখো এপার ওপার ট্রান্সপারেন্ট দেখা যাবে। কিন্তু যদি তুমি দুধ নাও বা রক্ত নাও, ব্লাড আমাদের শরীরের, দেখবে ওই পারে যদি মার্কারের দাগ করো, এই পার থেকে কি দেখতে পাবে? দেখতে পাবে না, তখন অস্বচ্ছ হয়ে আছে। আর এটা হচ্ছে খালবিলের জল, খালবিলের যে ঘোলা জল, সেটা রাখলেও সেই অস্বচ্ছ হয়ে আছে। তার মানে এটা স্বচ্ছ, এই দুটো অস্বচ্ছ। এদের মধ্যে আবার ডিফারেন্স কি দেখো, এটা বলছে স্থায়ী, এটা বলছে অস্থায়ী। মানে তুমি যদি দুধ রেখে দাও কি রক্ত রেখে দাও, সেটা কোনোদিন কিন্তু কণাগুলো ছিটিয়ে পড়বে এরকম ব্যাপার হবে না, যদি কিছু না মেশাও। কিন্তু খালবিলের জল কি বলতো, হয়তো অস্বচ্ছ হয়ে আছে, কিন্তু খালবিলের জল কিছুক্ষণ রেখে দিলে দেখবে কণাগুলো আবার সব ছিটিয়ে পড়ছে, মানে অস্থায়ী। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তিনটে ডিফারেন্স, আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম। কণার আকারের ভিত্তিতেই মেনলি হয়। তো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা কোলয়েডীয় দ্রবণ। একটা কথা প্রথমেই বলে নিই, তোমরা সাধারণত এতদিন যাবৎ প্রকৃত দ্রবণ পড়েছো বলে সবসময় দ্রাবক আর দ্রাব বলেছো। কোলয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা দ্রাবককে দ্রাবক বলবো না, দ্রাবকের একটা আলাদা নাম করা হয়েছে। দ্রাবকের নাম কি করা হয়েছে? বিস্তার মাধ্যম, বিস্তার মাধ্যম। আর দ্রাবণ নাম কি করা হয়েছে? বিস্তৃত দশা, বিস্তৃত দশা। ইংলিশে বলে বিস্তার মাধ্যম মানে ডিসপারশন মিডিয়াম, আর বিস্তৃত দশা মানে ডিসপার্সড ফেজ। মাথায় রাখো সবসময়, এটা মানে দ্রাব আর এটা হচ্ছে দ্রাবক। তো আমরা যখন কোলয়েড এলাম, তো কোলয়েডের আমাকে ক্যাটাগরিতে যেতে হবে, কোলয়েডের ভাগগুলো আমাকে জানতে হবে। কোলয়েডের ভাগ সেটা আবার অনেক কিছুর ভিত্তিতে নির্ভর করে। যেমন অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট অফ ডিসপার্সড ফেজ এন্ড ডিসপারশন মিডিয়াম। মানে হচ্ছে দ্রাবক মানে কোলয়েডে যেটা হচ্ছে দ্রাবক আর দ্রাব, যেটা বলছি বিস্তৃত দশার বিস্তার মাধ্যম, এইগুলোর ভৌত অবস্থার উপর নির্ভর করে কোলয়েডকে দেখো 8টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো আমি তোমাকে বললাম কুয়াশা। কুয়াশা অ্যাকচুয়ালি কিসের মধ্যে কি আছে বলতো? ফগ। কুয়াশা হচ্ছে তোমার তরলের মধ্যে গ্যাস থাকছে, তাই না? দেখো, ডিসপারশন মিডিয়াম হচ্ছে লিকুইড, আর ডিসপারশন ফেজ হচ্ছে কোথায় আছে? এর মধ্যে লিকুইডের মধ্যে গ্যাস আছে, যেটা হচ্ছে দেখো ফোম বলছে, এটা লিকুইডের মধ্যে গ্যাস, যেটা নাম বলছে ফোম। আর একটা বলছে দেখো লিকুইডের মধ্যে সলিড আছে, যেটাকে কি বলছে? সল বলছে, যেমন গোল্ড সল। এখানে ওই এক্সাম্পলটা দেওয়া নেই, যাই হোক, লিকুইডের মধ্যে লিকুইড আছে, সেটাকে আমরা কি বলছি? ইমালশন। নাম কি বলছি? মিল্ক। মিল্কটাকে কেন বলছি বলতো লিকুইডের মধ্যে লিকুইড? কারণ হচ্ছে মিল্কের মধ্যে মানে দুধের মধ্যে যেটা থাকে, তরল যে জলটা থাকছে সেটা দ্রাবক, আর জলের মধ্যে যে
মানে সাদা যে চর্বির কণাটা আছে সেটাও কিন্তু তরল, ঠিক আছে, ওই জন্য তরল তরল বলছে, লিকুইড লিকুইড বলছে, সেটাকে বলছে ইমালসান, ঠিক আছে, মিল্কের মধ্যে পড়ছে। এই যে বলছিলাম দেখো লিকুইড এরোসল, এই উদাহরণ আছে ফগ, দেখো গ্যাসের মধ্যে লিকুইড, বুঝতে পারছো, মানে কুয়াশার মধ্যে কি থাকছে, গ্যাসের মধ্যে লিকুইডটা কেন বলছি, কুয়াশা মানে কি একটা এয়ার থাকছে, তার ভিতরে ভিতরে জলকণাগুলো আছে, মানে গ্যাসের মধ্যে লিকুইড থাকছে, সেটাকে আমরা কি বলছি, কুয়াশা, সেটার নাম কি বলছি, লিকুইড এরোসল। প্রত্যেকটা কোলারের একটা নাম আছে, তার এক্সাম্পল গুলো আছে। সাপোজ আরো একটা এক্সাম্পল দিচ্ছি, কেক, আমরা যে কেক খাই, কেক যে একটা কঠিন পদার্থ, কিন্তু তার মধ্যে কেকটা যখন তৈরি করা হয় সোডা ফোডা দেওয়া হয় তো ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেরোয়, মানে কেকের ভিতরে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকে, মানে কঠিনের মধ্যে গ্যাস থাকছে। তাহলে কঠিনের মধ্যে গ্যাস থাকছে মানে দেখো সলিডের মধ্যে গ্যাস, এখানের মধ্যে কোনটা আছে, এইটো সলিডের মধ্যে গ্যাস আছে, সলিড ফোম যেটাকে বলছি কেক বলছি, তাই না। লিকুইডের মধ্যে গ্যাস থাকলে এটা অবশ্য নোট করে নেবে, লিকুইড ফোম হবে, যেটা সোডা ওয়াটার, লিকুইডের মধ্যে গ্যাস, যেমন আমরা কোল্ড ড্রিঙ্কস পাবো, কোল্ড ড্রিঙ্কস তো লিকুইড, সেই কোল্ড ড্রিঙ্কস লিকুইডের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে না, তার জন্যই তো আমরা ছিপি খুললেই তো গ্যাসটা বেরোয়, তো সেটা হচ্ছে লিকুইড ফোম, যেটা এক্সাম্পল হচ্ছে সোডা ওয়াটার। তার মানে এতগুলো ভাগ করা হচ্ছে, মানে তার মানে দাবক মানে বিস্তার মাধ্যম আর বিস্তৃত দশার বিভিন্ন ভৌত অবস্থার ভিত্তিতে কোলয়েডের নামগুলো বলা হয়েছে, তার আবার এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, এইভাবে সমস্ত কিছুগুলো করা হয়েছে। তো এবারে যেটা আসবো সেটা, আচ্ছা একটা কথা বলে নিই, আমি মনে হয় প্রথমটা একটু তারপরে আমি অবশ্য চেঞ্জ করে দিয়েছি, আমি মনে হয় এটা প্রথমে বলে ফেলেছিলাম যে গ্যাসের মধ্যে লিকুইড, এটা ভালো করে খেয়াল করো, ফগটা, ঠিক আছে, সরি কোনটা বেশ বললাম, হ্যাঁ ফগটাই তো বললাম, আমি মনে হয় লিকুইডের মধ্যে গ্যাস বলেছিলাম, এটা দেখে নাও, গ্যাসের মধ্যে কিন্তু লিকুইড, এটা ভালো করে তোমরা ভেবে নাও, গ্যাসের মধ্যে লিকুইড কেন ব্যাপারটা বুঝতে পেরেছো তো, কুয়াশাটা, কারণ কুয়াশাটা হচ্ছে বায়ু থাকছে তার মধ্যে লিকুইড তৈরি হচ্ছে, তাই না, বায়ু মানে মানে গ্যাসের মধ্যে লিকুইড ফর্ম হচ্ছে, সেটাকে আমরা কুয়াশা বলছি, ঠিক আছে। যাই হোক এগুলো বিভিন্ন ভাগ, এটা দেখলে। তো এবারে হচ্ছে অন দ্য অ্যাফিনিটি অফ ডিসপারশন মিডিয়াম, ভালো করে শোনো, এই যে দ্রাবক আর দ্রাব বলছি, দ্রাবর প্রতি দ্রাবকের একটা অ্যাট্রাকশন থাকবে, আবার কোনোটায় থাকবে না। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এই এক্সাম্পলটার দিকে তাকাও, ধরো এটা সলিড মানে দ্রাব, আর এইগুলোকে বলা হচ্ছে দ্রাবক, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে দ্রাব আর এইটাকে বলা হচ্ছে দ্রাবক। আমি এখানটা আরেকবার ছবি আঁকছি, আঁকলে ব্যাপারটা বুঝতে পারবে আরো ভালো করে। ভাবো এই তো, ভালো করে ছবির দিকে তাকিয়ে দেখো, আর এইখানে ছবি এঁকেছি, দেখো দুটো ছবির মধ্যে ডিফারেন্স কি দেখো, এখানে দেখো দ্রাব আর দ্রাবক দেখো সেপারেট লেয়ার, এখানে দেখো দ্রাবক চারপাশে একটা দ্রাবকের লেয়ার তৈরি হয়েছে, তার মানে এখানে দ্রাবর সঙ্গে দ্রাবকের একটা অ্যাট্রাকশন আছে, এখানে দ্রাব আর দ্রাবকের মধ্যে কোনো অ্যাট্রাকশন নেই, ঠিক আছে। এটাকে বলছি দ্রাবক আকর্ষী কোলয়েড, এটাকে বলছি দ্রাবক বিকর্ষী কোলয়েড। দ্রাবক আকর্ষী কোলয়েড না কিভাবে বুঝবে বলতো, দ্রাবক আকর্ষী মানে দ্রাবর সাথে দ্রাবকের অ্যাট্রাকশন রয়েছে, মানে তোমরা দেখবে ওই কতিলা খাওয়া খেলে দেখবে আগের দিন ভিজিয়ে রাখতে হয় জলে, জলে ভিজিয়ে রাখলে কতিলা যেমন ফুলে ওঠে, কেন বলতো, কতিলার ভিতরে ভিতরে জলটা লেয়ার তৈরি করে জল ওর মধ্যে ঢুকে গিয়ে একটা মানে তৈরি হয়, মানে আঠালো ভাব তৈরি হয়। তো এই ধরনের ক্ষেত্রে এই সবগুলো দ্রাবক আকর্ষী কোলয়েড হয়, যেমন গাম, জিলেটিন, হ্যাঁ এই সবগুলো দ্রাবক আকর্ষী কোলয়েড, মানে দ্রাবর সাথে দ্রাবকের একটা লেয়ার তৈরি হয়, তার জন্য ওগুলো একটু মানে জেলি জেলি টাইপের একটু তৈরি হয়, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা এক্সাম্পল হচ্ছে এইটা কিসের জন্য বললাম, কোলয়েডের ভাগটা বিস্তৃত দশার বিস্তার মাধ্যমে ভৌত প্রকৃতির উপর নির্ভর করে। এইটা কিসের উপর বললাম, এটা বললাম হচ্ছে সরি এইটা যে ডিসপারশন মিডিয়াম আর ডিসপার্স ফেজের মধ্যে অ্যাফিনিটির উপর নির্ভর করে। এবার যেটা বলছি সেটা হচ্ছে নেচার অফ ডিসপার্স ফেজ, মানে দ্রাবক কণার প্রকৃতির উপর শুধু নির্ভর করে। ভালো করে শোনো, তিনটে পয়েন্ট মন দিয়ে শুনবে। আমরা কি বলেছি বলতো, দ্রাবক কণার সাইজটা কিরকম হয়, 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার। সাপোজ ধরো এটা 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারই আছে, এগুলো দ্রাবক কণা, তাহলে অবশ্যই এটা কোলয়েড হবে। কিন্তু অনেক সময় দেখা গেল এই রকম ছোট ছোট কণা যার সাইজ দেখা যাবে অবশ্যই 10⁻⁷ সেন্টিমিটারের থেকেও ছোট হচ্ছে, বোঝা গেল, 10⁻⁷ সেন্টিমিটারের থেকেও ছোট মানে লেস দেন, মানে 10⁻⁸ সেন্টিমিটার হতে পারে বা 10⁻⁹ সেন্টিমিটার হতে পারে, এইরকম যদি সাইজের কণা হয়, ছোট কণা তো, তাহলে ছোট কণা যদি হয় সেটাকে আমরা কি কোলয়েড বলতে পারি,
কারণ কোলয়েড কণার ব্যাস কত বলছে, দেখো কোলয়েড কণার ব্যাসটা বলছে 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার, আর 10⁻⁸ সেমি বা তার নিচে হলে সেটাকে আমরা তো প্রকৃত দ্রবণ বলছি। এখানে যদি 10⁻⁷ সেমি থেকে ছোট, সাপোজ 10⁻⁸ বা 10⁻⁹ যদি ধরো, তাহলে এটা কি করে আমরা কোলয়েড বলছি? প্রকৃত দ্রবণের কণা হয়ে যাচ্ছে, তো তবু কোলয়েড হতে পারে যদি সলিউশনে দেওয়ার পর এই ছোট কণাগুলো যদি নিজেদের মধ্যে অ্যাট্রাকশনের জন্য ছোট ছোট কণাগুলো পরপর নিজেদের মধ্যে জুড়ে যদি একটা বড় কণা তৈরি করতে পারে, মানে এই যে ছোট কণাগুলো দেওয়া হয়েছে কোনো কারণে যদি নিজেদের মধ্যে অ্যাট্রাকশনের কারণে যদি জুড়ে গিয়ে একটা বড় কণা তৈরি করে, এবং যে বড় কণাগুলো সাইজ যদি 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার হয়ে যায়, তখন আমরা তাকে কোলয়েড বলতে পারি। তাহলে এটাকে বলা হচ্ছে বৃহদাণবিক কোলয়েড, এটাকে বলা হচ্ছে বহু অনুসমন্বিত কোলয়েড। আর এক ধরনের কোলয়েড আছে যেটা হচ্ছে যে কোনো পৃষ্ঠতল সক্রিয় পদার্থ। পৃষ্ঠতল সক্রিয় পদার্থ মানে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, সোডিয়াম স্টিয়ারেট C17H35 COO, এটা সোডিয়াম স্টিয়ারেট, যেটা সাবানের মূল উপাদান। তো এইটাকে যদি হাইড্রোকার্বন চেনটাকে যদি আমি একটা লং এরকম ভাবে দেখাই, এইখানটায় COO-, এটা Na+। ভালো করে দেখো, এর দুটো তো পার্ট, একটা অ্যানায়ন পার্ট, একটা ক্যাটায়ন পার্ট। যে কোনো একটা পার্ট, ধরো অ্যানায়ন পার্টটা দেখো খুব বড় অংশ, শুধু বড় অংশ নয়, এই অ্যানায়ন অংশের মধ্যে আবার দুটো অংশ রয়েছে, একটা হাইড্রোকার্বন অংশ, পুরোটাই দেখো হাইড্রোকার্বন চেন, কার্বন হাইড্রোজেন শুধু, আর এই জায়গাটা যেটা রয়েছে সেটা কি বলতো, একটা মাইনাস ধর্মী পার্ট। এখন কথা হচ্ছে যে এই হাইড্রোকার্বন অংশ যাতে কোনো প্লাস মাইনাস চার্জ নেই, এ কিন্তু জলের প্রতি কোনো অ্যাট্রাকশন ফিল করবে না, মানে এই অংশটাকে আমরা বলছি জল বিকর্ষী অংশ, ঠিক আছে। আর যেটা COO- হয়ে আছে, জল আকর্ষী অংশ। কেন জল আকর্ষী অংশ? এটা হচ্ছে জল আকর্ষী অংশ, তার কারণ এর মধ্যে মাইনাস চার্জ আছে, মানে জল মানে বুঝতে পারছো তো, জলের মধ্যে এইচটা ডেল্টা প্লাস আর ওটা ডেল্টা মাইনাস হয়ে আছে, ফলে এই মাইনাস চার্জ কিন্তু এই এইচ ডেল্টা প্লাসের সাথে অ্যাট্রাকশন ফিল করবে, ওই জন্য এটা জল আকর্ষী অংশ। তাহলে বাবু এই বড় যে অংশটার মধ্যে আবার দুটো পার্ট, একটা জল বিকর্ষী, একটা জল আকর্ষী। এই ধরনের জিনিসকে যদি আমি জলে দিলে কি হবে না, একটা জলের মধ্যে যখন দিচ্ছি, ধরো এটা জল, ঠিক আছে, এই পার্টটা জল বিকর্ষী, ওই জন্য জলের ওপরে থাকবে, আর এইটা জল আকর্ষী, ওই জন্য জলের নিচে থাকবে। এটা জল বিকর্ষী অংশ, এটা জল আকর্ষী, এটা জল বিকর্ষী, এটা জল আকর্ষী, মানে এই COO- কে আমি নাম গোল দিয়ে লিখছি, ঠিক আছে, এটা জল বিকর্ষী অংশ। এবার যদি আমি অনেকটা সাবান জলে গুলি, তাহলে জানো নিশ্চয়ই অনেকটা গুললে যত ছোট জায়গার মধ্যে অনেক বেশি অণু থাকতে পারে, একমাত্র কোন শেপ হলে, গোলাকৃতি হলে, এই জন্য এটা গোল আকার ধারণ করে। কিরকম গোল আকার ধারণ করে? গোল আকারটা জলের মধ্যে ধারণ করবে যেটা, সেটা এইরকম ধারণ করবে, দেখো এইরকম ধারণ করবে, এইরকম ধারণ করবে, মানে ভিতরের দিকে জল বিকর্ষী অংশগুলো থাকবে আর বাইরের দিকে জল আকর্ষী অংশগুলো থাকবে, এরকম গোল আকার ধারণ করছে। এইরকম প্রত্যেকটা হচ্ছে এরকম গোল আকার ধারণ করবে। এই গোল আকার ধারণ করলে তখন এইটার ব্যাসটা তখন কি হয়ে যায় জানো, 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটার মধ্যে হয়ে যায়। এও তাই, ব্যাসটা ওরকম। তখন এ নিজে একটা কোলয়েড কণার আচরণ করবে, যেটাকে আমরা বলি মিসেল। এই কোলয়েডের নাম হচ্ছে সংযোজিত কোলয়েড। দেখো, সংযোজিত কোলয়েড বোঝা গেল। এই তিন ধরনের কোলয়েড, এটা হচ্ছে তোমার দ্রাবক কণা, অর্থাৎ বিস্তৃত দশার কণার উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই টোটাল ক্যাটাগরি কোলয়েড সম্পর্কে আমি ডিটেলস নলেজ দিলাম। ওকে, তো নেক্সট ক্লাসটা আবার পরের দিন বলবো।